আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজারত ডিগ্রি কলেজে এবার নবাগত ভর্তিকৃত ছাত্রছাত্রীরা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশ্বের এই করোনা পরিস্থিতির কারণে তোমাদের সাথে আমাদের দেখা হয় নাই, আমরা ওরিয়েন্টেশন ক্লাসেও অবস্থান করতে পারি নাই, যার কারণে তোমাদের সাথে সরাসরি কোনো পরিচয় আমাদের হয় নাই। তো আজকে আমি অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ শুরুতে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি তাসলিমা আক্তার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, এবং এখন থেকে আমি নিয়মিত তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাস ইনশাআল্লাহ নিব, অনলাইনে হোক এবং আগামী কিছুদিন পর হয়তো আমরা জুমে ক্লাস নেওয়ার চেষ্টা করবো, তখন তোমাদের সাথে আমাদের সরাসরি কথোপকথন হবে। তো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বইসমূহ, এই চ্যাপ্টারটার উপর একটু আলোচনা করব। আজকের আলোচনার বিষয়ে যে হিসাবের বইসমূহ, এই চ্যাপ্টারটা আমাদের প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যা তোমরা স্কুলে পড়ে আসছো। তোমাদের যে সিলেবাসটা ছিল তার প্রায় 50%-এর উপরে আমাদের এই চ্যাপ্টার একটার ভিতরে আছে, এবং এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষায় অনেক অনেক বেশি কিছু, প্রায় 2 থেকে 3টা অঙ্ক আমরা কমন পাবো এই চ্যাপ্টারটা থেকে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে প্রথম ক্লাস হলো আমি একটু আলোচনা করে যাব, কারণ শুধু গল্প করে তো হবে না, ভর্তি হয়েছে অনেক দিন চলে গেছে আমাদের, যদিও এতদিন আমার সুযোগ হয় নাই তোমাদের মাঝে আসার। তো আমি আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, এবং ইনশাআল্লাহ দোয়া করবে যাতে আমি ভালো থাকতে পারি। আজকে আমি আমাদের মূল আলোচনা বিষয় যে আমাদের হিসাবের বইসমূহ, এই অধ্যায়টাতে কি আছে আমাদের আলোচনা, যে আমি বললাম 2 থেকে 3টা অঙ্ক আমাদের এখান থেকে আসে। আলোচনার বিষয় বলতে এই অধ্যায়ে অনেকগুলো টপিকস আছে, যেমন আমাদের শুরু থেকে বিষয়বস্তুগুলো হচ্ছে আমাদের দুতরফা দাখিলা, দুতরফা দাখিলা পদ্ধতি। 2 নম্বরে আমরা বলতে পারি হিসাব ও লেনদেন, লেনদেন বা হিসাব সমীকরণ। 3 নম্বরে আসছে হিসাব চক্র। 4 নম্বরে হিসাবের শ্রেণী। শ্রেণী ও ডেবিট ক্রেডিট নির্ণয়। 5 নম্বরে জাবেদা ও জাবেদার শ্রেণীবিন্যাস। 6 নম্বরে আসছে আমাদের খতিয়ান। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখতে পাচ্ছ আমি বোর্ডে লিখে দিলাম এই চ্যাপ্টারে আমাদের কোন কোন টপিকস গুলো নিয়ে আলোচনা করতে হবে। যেমন আমরা ফার্স্টে আসি দুতরফা দাখিলা পদ্ধতি, আমি আলোচনা করে যাব, জাস্ট লিস্ট দিলাম। তারপর আসছে লেনদেন বা হিসাব সমীকরণ, হিসাব চক্র, হিসাবের শ্রেণী ও ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হবে, জাবেদা এবং জাবেদার শ্রেণীবিন্যাস এবং খতিয়ান। তাহলে আমাদের অনেকগুলো টপিকসের সমন্বিত রূপ হচ্ছে এই দ্বিতীয় অধ্যায় হিসাবের বই। আমি আজকে প্রথমে বলবো হিসাব দুতরফা দাখিলা পদ্ধতিটা কি। তোমরা সবাই জানো, তারপরে আমি একটু ব্রিফলি আলোচনা করব যে দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটি এমন একটি বৈজ্ঞানিক এবং স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের 2টি পক্ষ হিসাব করা হয়। 2টি পক্ষ থাকে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করে, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করে, এবং প্রত্যেকটা ঘটনার মধ্যে 2টি হিসাব খাত থাকবে, এবং আর্থিক অবস্থা, অর্থ সংশ্লিষ্ট কিছু ঘটনা হবে, এবং যেটা দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ 2টি পক্ষ থাকবে, অর্থের মূল্য থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। এরূপ ঘটনাগুলোকে আমরা যে পদ্ধতিতে লিপিবদ্ধ করে থাকি, যে পদ্ধতির ভিত্তিতে আমরা করে থাকি, তাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি একটি স্বয়ংসম্পূর্ণ এবং বৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা। এক কথায় বলতে পারি আমাদের হিসাব বিজ্ঞানের যে জনক লুকা পেসিওলি কর্তৃক যে হিসাব বিজ্ঞান প্রবর্তিত ও পরিচালিত, সেই হিসাব বিজ্ঞানের যে রূপ, সেটা হচ্ছে আসল পদ্ধতিটা হচ্ছে দুতরফা দাখিলা
পদ্ধতি। এবার আমি আসবো একটু লেনদেন এবং সমীকরণ নিয়ে। লেনদেনটা কি জিনিস? লেনদেন আমি একটু আগেই বলে ফেলছি যে যে ঘটনা দুটি পক্ষ থাকবে, এক পক্ষ সুবিধা পাবে আর এক পক্ষ সুবিধা দিবে, যেগুলোকে টাকার অঙ্কে মূল্যায়ন করা যাবে এবং যে ঘটনা দ্বারা টাকার পরিমাপ করা যাবে সেগুলোকে আমরা বলবো লেনদেন। এই লেনদেন থেকে আসছে সমীকরণ। আধুনিক হিসাব বিজ্ঞানীরা অর্থাৎ বর্তমানে যে বিশ্বে আমেরিকান হিসাব প্রথা প্রচলিত আছে, আমেরিকান হিসাব বিজ্ঞানীরা বলছে যে হিসাব সমীকরণের ভিত্তিতে লেনদেন নির্ধারণ করা হয়। এখন আমরা সমীকরণ কাকে বলবো? হিসাব সমীকরণ। আমরা সবাই জানি যে হিসাব সমীকরণের রূপটা হচ্ছে সম্পদ সমান হিসাব সমীকরণ, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ আমরা জানি যাবতীয় চলতি স্থায়ী স্থাবর সকল সম্পদকে সম্পদ বলা হবে। দায় বলতে বহির্দায় এবং বহির্দায়কে বোঝাচ্ছে দীর্ঘমেয়াদী এবং চলতি দায়ের যে সমন্বয়। মালিকানা সত্ত্বের কম্বিনেশন অনেকগুলো জিনিসের মধ্যে মূলধন প্লাস আয় বা ব্যয়সমূহ বা উত্তোলন। এখান থেকে আমাদের যা বের হবে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এক কথা দেখো, আমি সমীকরণে একটু আলোচনা করছি যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলি A equal to L plus OE। OE হচ্ছে অ্যাসেট, L লায়াবিলিটি মানে দায়, OE ওনারস ইকুইটি। তাহলে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব কি কি আসবে? মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন প্লাস আয়সমূহ বা ব্যয়সমূহ বা উত্তোলন। তাহলে মূলধনের সাথে যাবতীয় আয়গুলো যোগ করব, ব্যয় হলে বাদ যাবে এবং উত্তোলন যদি থাকে, মালিক দিলে মূলধন, নিয়ে গেলে সেটা উত্তোলন, উত্তোলনটা বাদ দিলে যে অর্থটা বের হয় সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। অন্যভাবে যদি আমি বলি যে মালিকানা সত্ত্বটা কি, একটা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপরে মালিকের যতটুকু অধিকার তাকে বলা হবে মালিকানা সত্ত্ব। আমি চলে আসছি এখন আমেরিকান হিসাব বিজ্ঞানীরা, আমার যে কারণে সমীকরণের আলোচনা, যে আমেরিকান বা আধুনিক হিসাব বিজ্ঞানীরা বলছে যে ঘটনাগুলোকে এই সমীকরণের যে তিনটি উপাদান আছে, এই যে কোনো উপাদানের যদি দুই জায়গায় পরিবর্তন হয়, যে কোনো দুটি প্রভাব বিস্তার করে, তাহলে ওই ঘটনাকে আমরা লেনদেন বলে অভিহিত করব। আমি চলে আসছি যে আমাদের এই সমীকরণ শেষ, তারপরে আসছে আমাদের হিসাব এবং হিসাবের শ্রেণীবিন্যাস, তারপরে হিসাব চক্র, ডেবিট ক্রেডিট নির্ণয়, বিস্তারিত আলোচনা আমাদের অঙ্ক চ্যাপ্টারের মধ্যে। হিসাব কি এবং হিসাবের শ্রেণীবিন্যাসটা কিভাবে হয়? হিসাব বলতে আমরা মূলত বুঝি যে প্রত্যেকটা বিষয়কে যখন আলাদা আলাদা করে আলাদা খাতায় তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে যে বইতে লিপিবদ্ধ করা হয়, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে রাখা হয়, তাকে বলা হয় হিসাব। এই হিসাবকে আমরা শ্রেণীবিন্যাস করতে গেলে হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করি, আধুনিক পদ্ধতিতে একটা, সনাতন পদ্ধতিতে একটা। আধুনিক পদ্ধতি এবং সনাতন পদ্ধতির যে আবির্ভাবগুলো, তার প্রভাবটা আমি দেখাচ্ছি। হিসাবের শ্রেণী এবং ডেবিট ক্রেডিটটা আমি একসাথে দেখাই দিব। হিসাবের শ্রেণী বিন্যাস ও ডেবিট ক্রেডিট নির্ণয়। প্রথমে আমি আসছি সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী। সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিন্যাস। সনাতন পদ্ধতিতে হিসাবকে তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ব্যক্তিবাচক, নাম্বার 2 সম্পত্তিবাচক, নাম্বার 3 নামিক বা আয়ব্যয়বাচক।
তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি একটু হালকা আলোচনা করে যাব যে ব্যক্তিবাচক হিসাব কাকে বলে। যে হিসাব কোনো ব্যক্তি মানে মানুষ সম্পর্কিত বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কিত তাকে বলা হবে ব্যক্তিবাচক হিসাব। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট হিসাব হলো ব্যক্তিবাচক হিসাব। 2 নম্বর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। এক কথা, একটা প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ নিয়ে যে হিসাবগুলো প্রস্তুত করা হয়, যাবতীয় সম্পদের নামে যে হিসাব তাকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। তারপরে আসছে নামিক বা আয় বিভাজক। নামিক বা আয় বিভাজক হিসাব কাকে বলে? এক কথা, একটা প্রতিষ্ঠানের সকল প্রকার আয় ব্যয় লাভ ক্ষতি সংশ্লিষ্ট যে হিসাবগুলো, এক কথা মুনাফা জাতীয় সকল প্রকার আয় ব্যয়ের যে হিসাব তাকে বলা হয় এক কথা নামিক বা আয় বিভাজক। এবার আমি চলে আসছি এদের ডেবিট ক্রেডিট আমরা কিভাবে নির্ণয় করব। যে আমাদের সূত্রভিত্তিক কিছু আলোচনা আছে যেটা মনে রাখতেই হবে। হিসাবের মূল নীতি ব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী হিসাব ডেবিট, আর সুবিধা প্রদানকারী হিসাব ক্রেডিট। তাহলে দেখতে পাচ্ছ যে যে ব্যক্তি সুবিধাটা পাবে বা ভোগ করবে তাকে বলা হচ্ছে ডেবিট, আর যে সুবিধা প্রদান করবে সে হবে ক্রেডিট। এবার আমি আসছি সম্পত্তিবাচক হিসাব। সম্পদের ক্ষেত্রে কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে? সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে, সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ হ্রাস পেলে চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এই কথাগুলো যারা এখনো পারো না বা অনেকে যারা সায়েন্স থেকে এসেছো তাদের জন্য খুবই জরুরি, কারণ এটা ছাড়া কোনো অবস্থাতে হিসাব বিজ্ঞানের কোনো কাজই করা যাবে না। আমি আবারও বলছি, ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী ডেবিট আর সুবিধা প্রদানকারী হিসাব হবে ক্রেডিট। সম্পত্তিবাচকের ক্ষেত্রে সম্পদ আসলে বা বৃদ্ধি পেলে হবে ডেবিট এবং সম্পদ চলে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট। এবার আমি আসছি নামিক বা আয় বিভাজক হিসাব। নামিক হিসাবের ক্ষেত্রে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। আয়, এখানে চারবার জিনিস, দুটো জিনিসের মধ্যে 4 বার লিখতে হবে। আয় বৃদ্ধি পেলে ডেবিট, আয় হ্রাস পেলে ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ডেবিট হবে। আর ব্যয় যদি হ্রাস পায় ক্রেডিট। তাহলে এর বাইরে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিটের আর কোনো সূত্র নাই, আমরা মোটামুটি লিখে ফেলছি যে সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ ছিল: ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক বা আয় বিভাজক। তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে সুবিধা গ্রহণকারী হয়েছে ডেবিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট হবে। সম্পদের ক্ষেত্রেও বললাম। এবার নামিকের মধ্যে দুটো তথ্য, একটা আয় এবং ব্যয়। আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আয় হ্রাস পেলে হবে ডেবিট। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। এবার আমি আরেকটু সনাতন পদ্ধতি গেল, এবার আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিন্যাসটা দেখিয়ে দিচ্ছি। আধুনিক পদ্ধতিতে হিসাবকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদ্ধতি অর্থাৎ আমেরিকান হিসাব বিজ্ঞানীরা যে পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে তারা সমীকরণকে বেস করে হিসাবকে 5 ভাগে ভাগ করেছে। আধুনিক পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি শ্রেণী বিন্যাসটা এবং ডেবিট ক্রেডিট। এখানে টোটাল ভাগ হচ্ছে 5টা। নাম্বার 1 সম্পদ হিসাব, নাম্বার 2 দায় হিসাব, নাম্বার 3 আয় হিসাব,
4 ব্যয় হিসাব এবং 5 এ আসছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমি যদিও সনাতনের মধ্যে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব লিখে ফেলছি, আমি শুধু এখানে যেটা নতুন আসছে দায়টা, দায় কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয়, মালিকানা সত্ত্বটা কখন হয় সেটা বলবো, কারণ সম্পদ, আয় এবং ব্যয় আমি সনাতনে লিখেছি তাই এখানে আর লিখছি না। কারণ দায়ের ক্ষেত্রে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, এবং দায় যদি হ্রাস পায় তখন সেটা হয়ে যাবে ডেবিট। মালিকানা সত্ত্ব এটা আমাদের জন্য নতুন, যে ডেবিট ক্রেডিটে মালিকানা সত্ত্ব যে আইটেম দ্বারা বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে হবে ডেবিট। তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে, আমি আরেকটু রিপিট করছি যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব এবং মালিকানা সত্ত্ব। তো সম্পদে আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, আয়, দায়, ব্যয় আমি বলে ফেলছি, জাস্ট দায়টা দেখো যে দায় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় হয়ে যাবে ডেবিট। মালিকানা সত্ত্বের ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখতে হবে যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট। এবার আমি একটু আলোচনা করব যে আমাদের হিসাবের শ্রেণী শেষ, এবার জাবেদা কাকে বলে বা জাবেদার শ্রেণীটা নিয়ে আলোচনা করে আজকে আমি আমার ক্লাসটা অফ করে দেব। তো জাবেদা কি জিনিস, আমাদের তার আগে আমরা হিসাব চক্র আছে, চক্রটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যে হিসাব চক্রের মধ্যে যে প্রথম ধাপ, মানে সঠিকভাবে যদি আমরা চক্রটাকে মূল গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাগ করি, প্রথম ধাপ যেটাতে হয় যে যেই কাজটা প্রথমেই করা হয়, যে কোনো ঘটনা ঘটার পর সেটা তথ্য সহ ডেবিট ক্রেডিট আকারে সাজিয়ে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ একই পরিমাণ টাকা দ্বারা ডেবিট এবং সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। আমরা জাবেদা বলতে যেটা বোঝাই, হিসাবে প্রাথমিক বই এবং প্রথম স্তর, যে ঘটনা ঘটলে, লেনদেন হলে সেটা প্রথমে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। এবং জাবেদাটা খতিয়ানের সহকারী বই হিসেবে কাজ করে। খতিয়ান করতে জাবেদার দরকার, জাবেদা করা থাকলে খতিয়ান করা সহজ হয়ে যায়। এবার আমি একটু জাবেদার শ্রেণী বিন্যাসটা দেখাবো, তারপর আমি আজকের ক্লাস এতটুকুই। জাবেদার শ্রেণীবিন্যাস। আধুনিক পদ্ধতিতে নগদান বইয়ের উদ্দেশ্যে জাবেদাকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক হিসাবে জাবেদার প্রধানত 5টি ভাগে ভাগ করা হয়েছে, সেটা আধুনিক পদ্ধতিতে। জাবেদাকে আমরা জানতাম যে জাবেদার 2 ভাগ, একটা সাধারণ আর একটা বিশেষ জাবেদা। তো এখন বিশেষ এবং সাধারণ আলাদা ভাগ না করে জাবেদাকে নগদান বইয়ের ভিত্তিতে হিসাব করে টোটাল 5 ভাগে ভাগ করা হয়েছে। নগদ প্রাপ্তি, নগদ পরিশোধ, জাবেদাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যথা নাম্বার 1 নগদ প্রাপ্তির জাবেদা, নাম্বার 2 নগদ পরিশোধ জাবেদা, প্রদান জাবেদা, নাম্বার 3 ক্রয় জাবেদা, নাম্বার 4 আসছে বিক্রয় জাবেদা, এবং নাম্বার 5 এ আসছে আমাদের সাধারণ জাবেদা। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা, যেখানে শুধুমাত্র নগদ প্রাপ্তিগুলো বসবে, নগদ প্রদান জাবেদা শুধু নগদ পরিশোধগুলো বসবে, ক্রয় জাবেদা সকল প্রকার ধারে ক্রয় বসবে, বিক্রয় জাবেদায় সকল প্রকার ধারে ব্যয় বসবে,
এগুলো ছাড়া যে টপিকসগুলো, এই যে 4টা বই বললাম, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এই সামগ্রিক বিষয়গুলোকে যখন আমরা একসাথে জাবেদা করি তখন সেটাকে বলা হয় সাধারণ জাবেদা। এই নগদ প্রাপ্তি প্রদান ছাড়াও এখানে আমাদের কিছু ভাগ আছে, যে নগদের উপর বেস করে নগদকে আমরা কয়েকটা বইয়ে টাকার কলামের উপর ভিত্তি করে নগদকে আরো কয়েক ভাগে ভাগ করেছি। যেমন 1 ঘোড়া নগদান, 2 ঘোড়া নগদান, 3 ঘোড়া নগদান, বহু ঘোড়া বা খুচরা নগদান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই চ্যাপ্টারে আসলে আমাদের কতটা বিস্তারিত আলোচনা এবং কত অনেক অঙ্ক করতে হবে আমাদের। আজকে আমি শুধু মূল বেসিকগুলো একটু আলোচনা করার জন্য করলাম, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিক রাখে আমরা আমাদের ম্যাথগুলো করাবো, অঙ্কগুলো করাবো। আশা করি সবাই বই কিনে ফেলছো। যদিও আমাদের এখানে নির্দিষ্ট বই ওইভাবে দেওয়া হয় না, তো আমি পদ্মা প্রকাশনী বইটাই ফলো করি। তোমরা বই যারা কিনো না এখন বইটা কিনে ফেলবে, এবং যে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, জানতে চাও কলেজ সম্পর্কে বা আমার সম্পর্কে, আমাদের কিছু ক্লাব আছে, তোমরা ইতিমধ্যে পেয়ে যাবা যে ক্লাবের যে সংখ্যাগুলো প্রত্যেকটা টিচারের আন্ডারে কিছু কিছু স্টুডেন্ট ভাগ করে থাকে। তা আমার আন্ডারেও কিছু আছে, সেটা আমি আগামী ক্লাবগুলো আমরা জানিয়ে দিব তোমাদের, যে কত থেকে কত রোল আমার ক্লাবে আছে। এবং জুমে যখন ক্লাস হবে আমরা নির্দিষ্ট সেকশনে ক্লাস নিব, তো সেই আমার কোন সেকশনে নিব সেটাও আমি জানিয়ে দিব। ইতিমধ্যে তোমরা রুটিনটা পেয়ে যাবে সামনে হয়তো। তো আজকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো সমস্যা হলে জানতে পারো। আমার ফোন নাম্বারটা হয়েছে 01863850500। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যে কোনো বিষয়ে সলভ করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমি এতটুকুতে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে বা যখন আমাদের অ্যাকাউন্টিং ক্লাস থাকবে ইনশাল্লাহ আমি আরও পরপর ক্লাসগুলো নিব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।